1996 সালে চাচি তার মা বাবার সাথে চট্টগ্রামের ছত্তারঘাট সংলগ্ন একটি এলাকায় বসবাস করতেন। চাচির বাবা উনি বাঁশের বেড়ার কাজ করতেন। ওখানে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার সহ বসবাস করতেন। ওই সময় চাচির বয়স ছিল 12 কি 13 বছর। ওনাদের যে ভাড়া বাসাটা ছিল, এই বাসাটা রাস্তার সাথে ছিল। বাসার থেকে কিছুটা দূরে বাম পাশে ছিল সারিবদ্ধভাবে 6টি নারকেল গাছ, আর ওই বাসার ডান পাশে কিছুটা দূরে ছিল একটি মসজিদ। একদিন বিকেলবেলা উনি ওনার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। ওই সময়ে সন্ধ্যা হবে হবে ভাব, এমন একটা সময় যখন চলে এসেছে, ওই সময় চাচি দেখতে পেলেন তার বাবা বিশাল আকৃতির একটা গজার মাছ হাতে নিয়ে বাড়িতে ফিরছেন। এত বড় মাছ দেখে উনি তো এগিয়ে গিয়েছেন, কারণ মাছ ওনাকেই কাটতে হবে। উনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছেন যে, ও বাবা, এই অসময়ে এই গজার মাছ কোথা থেকে পেলা? তখন ওনার বাবা বললেন যে পাশের ডোবা থেকে উনি বড়শি দিয়ে এই মাছটি ধরেছেন। এরপর তো চাচিকে দিয়েছেন যে, মারে তুই মাছটা কাটাকাটি কর, আমরা পরে খাবো। তবে ওই দিন আর রান্না করেন নাই। ওই দিন মাছটা হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলেন। ওই দিন যে কোনো কারণেই হোক রান্না করা হয় নাই। পরের দিন মাছটা রান্না করা হয়, বাড়ির সবাই খেয়েছে, চাচিও খেয়েছেন। ওই দিন থেকেই ঘটনাটির সূত্রপাত হয়। দুপুরবেলা মাছ খাবার পর বিকেল থেকেই চাচি অনেকটাই দুর্বল হয়ে পড়েন। উনি এরপর থেকে খাওয়া দাওয়া কিছুই করতে পারতেন না, সারাদিন শুয়ে থাকতেন। চঞ্চল দুরন্ত একটা মেয়ে এইভাবে সারাদিন শুয়ে থাকে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধ দেয়, ভিটামিন দিয়েছে, চিন্তা করেছে হয়তো বা ভিটামিনের ঘাটতি রয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। চাচির বাবা উনি আবার তুলা রাশির লোক ছিলেন। উনি চিন্তা করলেন যে আচ্ছা, আমি যে গজার মাছ নিয়ে আসলাম, এর কারণে কি কোনো সমস্যা হয়েছে? একটা কবিরাজ দেখানো তো প্রয়োজন। উনি কবিরাজের সন্ধানে নেমে পড়েন, একটা কবিরাজ পেয়েও যান। কবিরাজ যখনই এই বাড়িতে আসেন, বাড়িতে পা দেয়া মাত্রই কিছু একটা আইডিয়া করে ফেলেন যে এই মেয়ের সাথে কি হতে পারে। উনি চাচির বাবাকে বললেন যে এই মেয়েটার উপরে জিনের আসর পড়েছে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। তো চাচির বাবা বলেন, ঠিক আছে, আপনি শুরু করেন আপনার মতো করে। এরপর কবিরাজ চাচিকে একটা গোল বৃত্ত এঁকে তার মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেছেন। হঠাৎ করেই চাচির ভেতর থেকে 6 ধরনের কণ্ঠে কথা বলা শুরু হয়ে যায়। যেমনটা হয় যে আমরা যদি 6 জন মানুষ এক জায়গায় থাকি, 6 জন মানুষের কণ্ঠস্বর কিন্তু 6 রকমের হয়ে থাকে। মনে হচ্ছে এরকম 6 রকমের কণ্ঠে কেউ কথা বলছে। কবিরাজ জিজ্ঞেস করে, তোমরা কারা, কোথা থেকে আসছো, আর এই মেয়েটাকেই বা কেন ধরেছ? তখন চাচির ভেতর থেকে একসাথে আওয়াজ আসে, অর্থাৎ ভিন্ন ভিন্ন 6টি কণ্ঠে যদি একই সাথে কেউ কথা বলে তখন কেমন শোনা যায়, ওরকমভাবে শোনা যাচ্ছে। তারা বলছে যে আমরা 6 ভাই 1 বোন, এই যে 6টা নারকেল গাছ রয়েছে বাসার কাছে, আমরা এখানেই থাকি। আমরা যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য, ও হঠাৎ করে আমাদের সামনে পড়েছে, এই কারণেই ওকে ধরেছি। ওকে তো আমরা ছাড়বো না, ওর কারণে আমাদের চলাচল অসুবিধা হয়েছে। তখন কবিরাজ বলে যে তোমাদেরকে কি ও দেখেছে? মানে না, দেখে নাই তো। তাহলে ওকে কষ্ট দেওয়ার অর্থটা কি? তখন নাকি ওই জিনেরা বলে, এসব কথা বলে লাভ নাই, আমরা ছাড়বো না। তখন কবিরাজ বলে, তোমরা নামাজ পড়তে যাচ্ছিলা, এই হলো নামাজির অবস্থা। আহারে আমার নামাজি জিন, এই যদি তোমাদের নামাজের শিক্ষা হয় তাহলে তোমাদের শায়েস্তা কেমনে করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এই বলেই নাকি ওই কবিরাজ কী যেন একটা তদবির করেন, তারপরে কিছু কাঁচা হলুদ সাথে নিয়ে এসেছিলেন, সেটা আগুনে পুড়িয়েছেন। সেগুলো যখন চাচির উপরে প্রয়োগ করেছেন তখন নাকি ওই জিনগুলো চিৎকার চেঁচামেচি করতে থাকে। একটা সময় বাধ্য হয়ে তারা ছেড়ে যেতে রাজি হয়। তখন ওই কবিরাজ ওয়াদা করেন যে শুধু এই মেয়েটাকে ছেড়ে গেলে হবে না, আরও ওয়াদা করতে হবে। সেটা হচ্ছে, তোমরা যেহেতু মুসলিম জিন,
এইভাবে অকারণে কোনো মানুষকে আর কষ্ট দিবে না। তোমাদেরকে তো কেউ দেখে না, না দেখার কারণে কেউ যদি তোমাদের সামনে পড়ে যায় তার কারণে কাউকে শাস্তি দেয়া মোটেও উচিত নয়। বরং তোমরা কেন মানুষের চলাচলের পথ দিয়ে আসা যাওয়া করতেছো? এটা তো একটা লোকালয়। তোমরা নামাজে যাবা ঠিক আছে, কিন্তু এভাবে তো মানুষের চলাচল থাকবেই। তোমরা তো এভাবে মানুষকে কষ্ট দিতে পারো না। এরপর নাকি তারাও প্রতিশ্রুতি দেয় তারা এরকমটা আর করবে না, আর কখনো আসবেও না, এরকম কথা দিয়েছিল। এরপর তো চাচি অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন। এরপর বেশ কিছু বছর কেটে যায়। এরপর ওনারা যেখানে ছিলেন ওনাদের বাসার পাশে একটা নতুন ভাড়াটিয়া আসেন। তবে যারা এসেছিলেন তাদের নাম চাচি বলতে পারেননি, কারণ উনি মনে করতে পারেননি তাদের নাম কি ছিল। তারা রংপুর থেকে এসেছিলেন একটা পরিবার। ওই পরিবারের 3 জন সদস্য ছিল, স্বামী স্ত্রী আর শাশুড়ি, অর্থাৎ যিনি স্বামী আর কি তার মা। ওই সময়ে ওই মেয়েটা ছিল গর্ভবতী, প্রায় 7 কি 8 মাস এরকম একটা গর্ভের সময় ছিল। তো ওনারা আসছেন, আসার পর নাকি মাঝে মাঝেই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত। তো ওনারা প্রথম দিকে মনে করেছিলেন যে ওই মহিলার হাজব্যান্ড হয়তো বা তাকে নির্যাতন করে কিনা, এরকম রাতের বেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি। পরে ওনারা দেখলেন যে না, বিষয়টা আসলে সেটা না। ওই মহিলা নাকি রাতের বেলা হঠাৎ করেই লোমশ কিছু প্রাণী দেখে ঘরের ভিতরে। এমনকি রাতের বেলা যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি যখন ঘর থেকে বাইরে বের হন তখনও নাকি ওই অবয়বগুলোকে উনি দেখেন। তবে এই অবয়বগুলোকে উনি শুধু দেখেন, ওই অবয়বগুলো তাকে ভয়ও দেখায় না, তাকে নাকি আক্রমণও করতে আসে না। মাঝে মাঝে রাতের বেলা যখন দেখেন তখন ওরকম চিৎকার চেঁচামেচি করেন। তো আরও মাসখানেক কেটে যায়, ওনার ডেলিভারি ডেটও একদম নিকটে চলে আসে। একদিন হয় কি, চাচি সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘরের বারান্দায় বসে আছেন, তখন উনি দেখেন ওই গর্ভবতী মহিলা উনি ঘরের বারান্দায় এসেছেন। তখন চাচি চিন্তা করলেন যাই ওনার সাথে একটু কথা বলে আসি। এই কথা চিন্তা করে যখনই উনি ঘরের বারান্দা থেকে উঠোনে নামার জন্য পা ফেলেছেন, তখন চাচির কাছে মনে হলো উনি পাটা যে ফেলেছেন এটা মাটির উপর পড়েনি। এক পা ফেলার পর তো আর একটা পা ফেলতে হয়। প্রথম পা ফেললেন, দ্বিতীয় পাও ফেললেন, কিন্তু উনি মাটির উপরে পড়েননি। মনে হচ্ছে উনি শূন্যের উপরে আছেন। এরপর চাচি খেয়াল করলেন উনি শূন্যে ভেসে ভেসে খুবই দ্রুত গতিতে ওই গর্ভবতী মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। ওনার নিজের শরীরের উপরও নিজের কন্ট্রোল নাই যে কী হচ্ছে। উনি দ্রুত গতিতে ওই গর্ভবতী মহিলার গায়ের উপরে গিয়ে আছাড় খেয়ে পড়ে যান। উনিও তো আসলে অসুস্থ অবস্থায় ছিলেন, হঠাৎ করে এরকম একজন মেয়ে এসে তার গায়ের উপর পড়ে গেছে, এই ধকলটা উনিও সামলাতে পারেন নাই, উনিও পড়ে যান। পড়ে যাওয়ার পরপরই ওনার প্রসব বেদনা ওঠে। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে একটা মৃত পুত্র সন্তান জন্মগ্রহণ করে। চাচি যে এভাবে ভেসে ভেসে এসে হঠাৎ করে ওনার শরীরের উপর আছড়ে পড়েছেন, এটা কিন্তু ওই ফ্যামিলির কাউকে বলেননি। ওই ফ্যামিলির যারা ছিলেন তারা তো আসলে একটু মন খারাপ ছিলই যে হঠাৎ করে একটা মেয়ে এসে গায়ের উপর পড়ে গেল। তবে যিনি ভদ্র মহিলা গর্ভবতী ছিলেন, উনি যে পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার কারণে কিন্তু ওনার পেটে কোনো আঘাত লাগে নাই, যার কারণে আসলে তাকে অর্থাৎ চাচিকে বলা যাচ্ছে না যে উনি আঘাত করেছেন, পেটে আঘাত পেয়েছে সন্তান, এই কারণে মারা গেছে, এটাও ওনারা বলতে পারেন নাই। তবে ওনারা তো একটু মনক্ষুণ্ণ হয়েছেন হঠাৎ করে এইভাবে এসে একজন গায়ের উপর পড়ে গেছে এই অবস্থাতে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই গর্ভবতী মহিলার গর্ভের সন্তান যে মৃত হয়ে জন্মগ্রহণ করলো, এটার পেছনে কারণ কি থাকতে পারে? ওই যে একটা লোমশ অবয়ব সে মাঝে মাঝে দেখতো, এর কোনো প্রভাব হয়তো বা থাকতে পারে। চাচি ওই পরিবারকে কিছু না বললেও নিজের পরিবারকে বলেছিলেন যে এই আর কি, মানে এরকম একটা ঘটনা ঘটেছে, তো এটা তো আসলে বলা যাচ্ছে না। যাই হোক, এরপর চাচির পরিবার ওনারা চলে আসেন তাদের নিজ যেই বাড়ি, মূল বাড়ি। চাচিদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাগানবাড়ি এলাকায়। চাচি এখানে যখন চলে আসেন এর বেশ কিছু বছর পর পারিবারিকভাবে ওনার বিয়ে হয়ে যায়। ওনার প্রথম সন্তান হয়েছিল ছেলে।
বেশ কিছুদিন জীবিত ছিল, এরপরে নাকি কোনো এক অজানা কারণে মারা যায়। চাচিও বলতে পারেন নাই যে ওনার এই প্রথম পুত্র সন্তান কেন মারা গিয়েছিল। এরপর ওনার একটা মেয়ে হয় আর একটা ছেলে হয়। মেয়ে এসএসসি পরীক্ষা দেবে এবার, আর ক্লাস 7-এ পড়ছে ওনার ছেলে। তো চাচির সাথে এটা ছিল ঘটনা, মানে একটা অংশ। এবার আসি চাচা, অর্থাৎ চাচির হাজব্যান্ডের সাথে যে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাটির আংশিক সাক্ষী আমাদের শান্ত আহমেদ ভাই, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, উনি নিজেও। তো চলুন সেই ঘটনাটি শুনি। ঘটনাটি ঘটেছিল চাচির শ্বশুরবাড়িতে, অর্থাৎ ওনার যেখানে বিয়ে হয়েছে চাচির শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। ঘটনার সময়কাল 2010। ঘটনাটি ঘটে চাচির স্বামী অর্থাৎ চাচার সাথে। তো চাচা নিজেও ছিলেন কিন্তু তুলারাশির একজন, চাচির বাবাও তুলারাশি ছিলেন, চাচাও ছিলেন তুলারাশির একজন। অনেক ক্ষেত্রেই এই প্যারানরমাল বিষয়গুলো উনি টের পেতেন, কোনো কারণ ছাড়াই ওনার উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ত। ঘটনাটি চাচি যেভাবে বলেছেন, ওই সময় আসলে চাচি অনেক কিছুই মনে রাখতে পারেন নাই একদম সময়, এক্স্যাক্ট সময় থেকে শুরু করে নিয়ে বেশ কিছু মানুষের নাম ওই সময় উনি আসলে ওইভাবে শুনেছিলেন, কিন্তু মনে রাখার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। এক রাত্রে চাচা বললেন যে উনি মাছ ধরতে যাবেন আর সাথে একজন লোক যাবে। সেই লোক বলতে একটা ছেলে যাবে, 15-16 বছর বয়সে একটা ছেলে। তো যেখানে চাচা মাছ ধরতে যাবেন সেই জায়গাটা কিন্তু খুব দূরে না, বাসা থেকে কাছাকাছি 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো জায়গাটার নাম হচ্ছে গোপালনগর। ওই গোপালনগরের ওইখানে একটা জায়গা আছে, এটাকে ভোম্বলের ঝোর বলে। তো ওই ভোম্বলের ঝোরের ওইখানে একটা সরু খাল রয়েছে, ওখানে মূলত ওনারা মাছ ধরতে যাবেন। তো এই গোপালনগর যেই জায়গাটা, ওখানে যে খালের এপারে তাল গাছ রয়েছে, অপর পাশে রয়েছে সেই ভোম্বলের ঝোর। যখন রাত নেমে আসে, রাত তখন গভীর তা না, হয়তো বা এশার আজান দিয়েছে বা এশার নামাজের পর এরকম একটা সময় আর কি, ওনারা দুজন মাছ ধরতে গিয়েছেন। তো সেখানে গিয়ে মাছ ধরতে থাকেন। মাছ ধরতে ধরতে যখন ওই তাল গাছের কাছাকাছি এসেছেন, তখন কে যেন পানির উপরে ঢিল ছুড়ল। এদিকে চাচা চিন্তা করলেন যে কি ব্যাপার, এই রাতের বেলা পানির উপর ঢিল ছুড়ল কে? উনি তো একটু বিরক্তই হয়েছেন, চিন্তা করছেন কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। চাচা ধমক দিয়ে বলে উঠলেন, কে রে, কে ঢেল মারিস? তখন ওই পাশ থেকে কোনো কথাবার্তার আওয়াজ উনি পান না। উনি চিন্তা করলেন হয়তোবা ঢিল না, কোনো বড় সাইজের ব্যাঙ লাফ দিয়ে পানিতে পড়েছে। উনি আবার সামনের দিকে আগানো শুরু করলেন। এরপর আবার একটা ঢিল পড়ল পানিতে। উনি এবার বেশ জোরে করেই ধমক দেন। ওই সময় নাকি ওই তাল গাছের ওখান থেকে কোনো একটা অবয়ব বলে ওঠে, এই তোরা দুইজন এখানে কি করিস রে? চাচা বলছেন মাছ ধরতেছি। তখন নাকি ওই লোকটা বলে ওঠে, এই জায়গাটা ভালো না, যা বাড়ি যা, মাছ ধরতে হবে না। তখন চাচা খেয়াল করলেন যে যার সাথে কথা বলছেন তাকে দেখা যাচ্ছে না, একটা কালো অবয়বের মতো মনে হচ্ছে। অবয়বটা মোটামুটি লম্বা, খুব যে লম্বা এটাও বলা যাবে না। সে এই কথা বলে মনে হলো ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এদিকে চাচার সাথে যে ছেলেটা ছিল, এই ছেলেটা বলছে, দেও কাকা, আমার তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, আমি আর মাছ ধরবো না, তুমি থাকো, এই আমি গেলাম। এই বলে সে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে যাওয়া শুরু করেছে। সে চলেও যায়। চাচা এখন একা। উনি চিন্তা করলেন যে কে না কে বললো, এ তো বাচ্চা মানুষ, ভয় পাইছে চলে গেছে, না আমি যদি ভয় পেয়ে চলে যাই তাহলে কেমন হয়, আমি মাছ ধরি। তো উনি মাছ ধরা আবারও শুরু করেছেন। উনি যখন মাছ ধরা শুরু করেছেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। উনি দেখেন যে ওনার সামনে যা যা আছে, উনি যা যা দেখছেন মনে হচ্ছে সব কিছু এতটা চিকন হয়ে গেছে, সেখান দিয়ে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব না। উনি দেখছেন যে সরু খালটা, এই খালটা মনে হচ্ছে একটা পাটখড়ির মতো চিকন হয়ে গেছে। এদিক দিয়ে উনি হাঁটবেন কিভাবে? উনি ঘুরে যে বাড়ির দিকে যাবেন, ওই বাড়ির রাস্তাটা মনে হচ্ছে অনেক চিকন হয়ে গেছে, কোনোভাবেই সেখানে পা ফেলাও সম্ভব না। উনি বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, দ্রুত এখান থেকে যেতে হবে। উনি ঘুরে বাড়ির দিকে যাওয়া শুরু করেছেন। উনি যে কিভাবে যাচ্ছেন উনি নিজেও জানেন না। উনি একটা পর্যায়ে এসে অনেকটা হামাগুড়ি দিয়ে আগাতে থাকেন, কারণ
এই চিকন রাস্তা, উনি খালি রাস্তা দেখছেন, কিন্তু এই রাস্তাটা এত চিকন, মনে হচ্ছে সব কিছু অদ্ভুতভাবে একটা অপটিক্যাল ইলিউশন সৃষ্টি হয়েছে ওনার। কোনোভাবেই উনি আগাতে পারছেন না। অনেক কষ্টে উনি বাড়ির কাছাকাছি আসেন, আসার পর এক ধরনের গোংরানির আওয়াজ করতে থাকেন। এরপর উনি যখন এরকম শব্দ করছিলেন, চাচি এই শব্দটা শুনেছিলেন। উনি দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন যে চাচা এরকম উঠোনের উপর পড়ে এ ধরনের শব্দ করছে। চাচার সাথে এরকম সমস্যা হলে চাচি বুঝতে পারতেন, যেহেতু চাচা তুলা রাশির লোক ছিলেন, অল্পতেই উনি এই বিষয়ে একটা প্রবলেমে পড়ে যেতেন। এর আগেও নাকি কয়েকবার এই ধরনের সমস্যা হয়েছে, টুকিটাকি সমস্যা আর কি। তো উনি চাচাকে ধরে নিয়ে বিছানায় বসান। ওই রাত্রে চাচি মাছ রান্না করেছিলেন, কিন্তু মাছটা আর বুদ্ধি করে চাচাকে খেতে দেন নাই। বাড়ির অন্য সদস্যদেরকেও ডাকাডাকি করেন, আশেপাশের লোকদেরকে ডাকাডাকি করেন। তখন এই শান্ত আহমেদ ভাইও উঠেছিলেন। উঠে যখন চাচাকে দেখতে গিয়েছেন, তখন দেখেন এক ভয়ঙ্কর ব্যাপার। চাচা উনি অনেকটাই মনে হচ্ছেন মোটা হয়ে গেছেন, ওনার শরীরের মধ্যে অনেক বাতাস ঢুকে গেছে, ওনার চোখ পুরোটাই লাল, শরীর অস্বাভাবিক রকমের ফোলা। চাচি তখন এই শান্ত আহমেদ ভাইকে বলতে থাকেন এবং অন্যান্য লোকদেরকে বলতে থাকেন যে দ্রুত কবিরাজ বাড়িতে যেতে হবে, খবর দিতে হবে। ওখানে একজন কবিরাজের বাসা ছিল, মূলত উনি লোকাল লোক ছিলেন না, পুরো পরিবার সহ ভাড়া থাকতেন আর কি। কোথা থেকে যে এসেছিলেন ওই কবিরাজ, এটা চাচি বলতে পারেন নাই, আর শান্ত আহমেদ ভাইও আসলে মনে করতে পারেন নাই। সেও মোটামুটি ভালো মানের একজন কবিরাজ ছিল। তো তাকে খবর দেওয়া হয়, তো উনি আসেন। তো উনি আসার পর উনি বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে। এসেই জিজ্ঞেস করেন চাচাকে যে এই তুমি কে, কোথা থেকে আসছো। চাচার ভেতর থেকে নাকি কোনো আওয়াজ পাওয়া যায় না, চাচা শুধু হাসে। এরপর ওই কবিরাজ কিছু একটা পড়ে, অর্থাৎ পানির উপরে কিছু একটা পড়ে যখন পানি ছিটিয়ে দিয়েছে, তখনই নাকি হঠাৎ করে চাচা সেন্সলেস হয়ে যান। ওই জিনিসটা কেন এসেছে, কি কারণে এসেছে, এই বিষয়গুলো তখন না জানিয়েই তখন চলে যায়। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এরপরে চাচা মন্তাজ মার্কেট নামক একটা এরিয়া থেকে রাতের বেলা বাড়িতে ফিরছিলেন। উনি যেই পথ দিয়ে ফিরছিলেন, ওখানে রাস্তার এপাশ ওপাশে গাছের বাগান রয়েছে, তারপর অল্প কিছু ঘরবাড়িও রয়েছে, বাঁশঝাড়ও রয়েছে। চাচা যখন ওই নির্জন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন রাতের বেলা, উনি দেখতে পান একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে জল বিয়োগ করার জন্য রাস্তার পাশে বসেছে। চাচা মনে মনে চিন্তা করলেন, কার না কার বাচ্চা রাতের বেলা এখানে আসছে, ওকে কি কিছু বলবো, বাড়ির দিকে নিয়ে যাব না কি, মানে উনি চিন্তা করছেন। উনি হঠাৎ করে দেখেন ওই বাচ্চাটা টিকটিকির মতো সে চলাচল শুরু করে দিয়েছে এবং সামনে যে ঝোপ রয়েছে ওই ঝোপের দিকে সে চলে গেল। অনেক সময় আমরা দেখতে পাই যে গুই সাপ বা টিকটিকি ভয় পেলে যেভাবে দৌড় দিয়ে এগিয়ে চলে যায় ঝোপের মধ্যে ভিতরে, ওরকম করে বাচ্চাটা চলে গেল। উনি এটা দেখেই তো ভয় পেয়েছেন যে এটা তো অস্বাভাবিক কোনো কিছু। উনি তখন দ্রুত বাসায় চলে আসেন। তবে এই ঘটনার পর ওনার সাথে অন্য ধরনের কোনো সমস্যা হয়নি। আরও একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। উনি একবার বাসার থেকে ফেরার সময় হঠাৎ করে বিশাল আকৃতির একটা বিড়াল ওনার সামনে চলে আসে। বিড়ালটা কোনোভাবেই ওনাকে আগাতে দেবেন না, উনি যেদিকে যান ওই বিড়ালটাও সেদিকে দেয়। এক পর্যায়ে উনি বিরক্ত হয়ে বিড়ালটাকে সজোরে লাথি মারেন, বিড়ালটা দূরে ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ার পর আবার সামনে আসে, উনি আবারও লাথি মারেন, আবারও ছিটকে দূরে সরে যায়, আবারও সামনে চলে আসে। এরকম করতে করতে উনি বাসার কাছে চলে আসেন। এরপর উনি দেখলেন ওই বিড়ালটা একটা গলির মধ্যে ঢুকে পড়লো। এরপর উনি বাসায় চলে আসেন। তবে এই যে বিড়ালকে আঘাত করার কারণে ওনার পরবর্তীতে অন্য কোনো সমস্যা যদিও বা হয়নি, তবে রাতের বেলা এভাবে কোনো প্রাণীকে আঘাত করা ঠিক না। আর উনি অনেক কিছুর উপস্থিতি টের পেতেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বিভিন্ন জিনিস ওনার সামনে চলে আসতো। বড় ধরনের ক্ষতি করতো বিষয়টা এরকম না, তবে ওই মাছ ধরতে গিয়ে সব কিছু যে একদম খুব চিকন চিকন দেখছিলেন, এই বিষয়টা বেশ অদ্ভুত এবং রহস্যময়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শান্ত আহমেদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 186তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 186তম আয়োজনের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জুলকার নাইম। ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত ডেমরাতে ওনার বাড়ি। চলুন ঘটনায় চলে যাই। সময়টা 2018, সবেমাত্র ইন্টার পরীক্ষা শেষ করে কিছুটা সময় অবসর নিচ্ছেন। ফ্রেন্ডরা সারাদিন ক্রিকেট, ফুটবল এগুলো নিয়েই ব্যস্ত থাকতেন। সন্ধ্যা হলে ওনাদের এলাকার বিখ্যাত নদীর পাড়ে অথবা কোনো বন্ধুর বাসার ছাদে উঠে গল্পের আসর জমে উঠত। খুব ভালো সময়ই যাচ্ছিল। হঠাৎ একদিন সন্ধ্যায় নদীর পাড়ে ওনাদের এক বন্ধু বলে ওঠে, চল কারো গ্রামের বাড়িতে যাই। ওনারাও সাথে সাথে বলে ওঠেন, হ্যাঁ ভালো একটা প্রস্তাব। এমন কোথাও যেতে হবে যেখানে কেউ থাকবে না, অর্থাৎ এমন কারো বাড়ি যেতে হবে যেখানে মানুষজন আসলে ওভাবে বসবাস করে না। একদম পরিত্যক্ত হওয়া যাবে না, তাহলে ওখানে গিয়ে কীভাবে থাকবেন যদি পরিত্যক্ত বাড়ি হয়। তখন এক বন্ধুর নাম সবাই প্রস্তাব করে, যার নাম হচ্ছে সাব্বির। যে সাব্বির, তোদের একটা গ্রামের বাড়ি আছে না এরকম বলছিলি। তখন সাব্বির বলে ওঠে, হ্যাঁ চল আমাদের গ্রামের বাড়ি যাই, টাঙ্গাইলের মির্জাপুরে। ঠিক যেমন ভাবা তেমন কাজ। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন এই নাইম ভাই আর ওনার আর এক বন্ধু জুবায়ের, ওনারা দ্রুত রওনা দিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে পরের দিনের ট্রেনের টিকিট কাটার জন্য। টিকিট পেয়েও যান। 8টা টিকিট ওনারা কেটে ফেললেন। সবাই তো মহা খুশি। পরের দিন রাত 9:45টার দিকে ট্রেনে করে মির্জাপুরের উদ্দেশ্যে ওনারা রওনা দেবেন। দেখতে দেখতে পরের দিন সন্ধ্যায় ওনারা স্টেশনে পৌঁছেও গেলেন। ট্রেনও সময় মতো ছাড়লো। মির্জাপুর নামতে নামতে রাত প্রায় 12:15 বেজে গেছে। এত রাতে ওনারা সিএনজি পেয়েও গিয়েছেন। 2টা সিএনজি ভাড়া করে রওনা দিয়েছেন সাব্বিরের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গত কারণে এক্স্যাক্ট লোকেশনটা ওনারা আসলে উল্লেখ করেন নাই। তো যাই হোক, ওনারা সেখানে পৌঁছাতে মোটামুটি রাত 12:30 1টার মতো বেজে যায়। বাড়িতে পৌঁছা মাত্রই তো সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কোথায় আসলেন? সত্যিই মনে হচ্ছে কোনো ভূতের বাড়িতে এসে পড়েছেন। অনেক দিন হলো উঠোনের ঘাস টাস কাটা হয় না, প্রায় আধ হাত সমান লম্বা হয়ে গেছে ঘাসগুলো। পরে সাব্বির জানালো যে আসলে ওনারা তো বেশ কিছুদিন এখানে আসেন না। ওনার আব্বু মাঝে মাঝে আসেন দেখাশোনা করার জন্য, তাও বিগত বেশ কিছুদিন উনি আসতে পারেন নাই বিভিন্ন কারণে। এই জন্য এরকমটা হয়ে গেছে, নর্মালি এরকম থাকে না। এদিকে ওনারা কয়েকজন তো খুবই খুশি, কারণ এরকম একটা ভুতুড়ে পরিবেশই ওনারা আসলে চাচ্ছিলেন, যাতে করে কিছু হন্টেড এক্সপিরিয়েন্স হয়ে যায়। ওনারা বাড়ির জং ধরা তালা খুলে ভেতরে ঢুকতেই আশ্চর্য হয়ে গেলেন। কেননা ঘরের ভেতরে বিশাল বড় বড় বল্লার চাক। কেউ আসা যাওয়া করে না তো, বল্লার চাক হয়ে গেছে সেখানে। ওরাও একটা নিরাপদ আশ্রয় পেয়ে সেখানে বসতি গেড়েছে। ঘরে ঢোকার পর ঘরের জানালাগুলো ওনারা খুললেন। আসলে একটা ভুতুড়ে এক্সপিরিয়েন্স হওয়ার মতো একটা জায়গা। ওই বাড়ির কাছাকাছি একটা পুরনো শ্মশান রয়েছে। পরিবার থেকে একটা সতর্ক বাণী করে দেওয়া হয়েছিল রাতের বেলা যেন ওই দিকটাতে কেউ না যায়। এদিকে প্রতিবেশীদের কাছে আগের থেকেই মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল যে ওনারা যাবেন। তারাও খাবার রেডি করে রেখেছিলেন। যদিও বা মির্জাপুর স্টেশন থেকেই কিছু খাবার ওনারা কিনেছিলেন, কিন্তু রাতের একটা ভারী খাবারের প্রয়োজনীয়তাও ছিল। প্রতিবেশীদের আতিথেয়তায় মুগ্ধ হলেন। এই রাতের বেলা সবাই এইভাবে কষ্ট করে রান্নাবাড়া করেছেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওনারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ওখানে যেই সিন্দুকের মতো বড় বড় যেই বক্সগুলো রয়েছে তার ভেতরে কাঁথা, কম্বল, লেপ, বালিশ এগুলো থাকে, যদি এখানে কেউ আসে যাতে করে সেখান থেকে এগুলো বের করা যায়। তো এগুলো বের করে ওনারা বিছানা পেতেছেন। এরপর গল্পগুজব করছেন। রাত তখন আনুমানিক 2:45টার মতো বেজে গেছে এরকম গল্প করতে করতে। ওনাদের সাথে এক বন্ধু আছে যার নাম হচ্ছে গাজী। দেখা গেল এই গাজী যেন কোথায় গিয়েছে। তাকে ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ নাই। সবাই চিন্তা করলেন যে কী ব্যাপার, এরকম অচেনা একটা জায়গায় গাজী হঠাৎ করে কোথায় গেল। ওয়াশরুমে গেলেও তো উত্তর অন্তত দেবে, ওয়াশরুমটা একদম ঘরের কাছাকাছি, কিন্তু সে তো কোনো উত্তরও দিচ্ছে না। এই চিন্তা করে সবাই ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর
দেখা গেল ওই ঘরের কাছাকাছি একটা কাঁঠাল গাছ রয়েছে। সে ওই কাঁঠাল গাছের নিচে একা একা দাঁড়িয়ে আছে, মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনারা তার কাছে যাওয়ার সাথে সাথেই কোনো কিছু জিজ্ঞেস করার আগে এই গাজী বলে ওঠে, এই গাছের নিচে একটা কবর আছে, আর এই বাড়িতে মোট 3টা কবর আছে, তোরা জানিস? ওর মুখে এই কথা শুনে সবাই তো হাসাহাসি করছে, কিন্তু সাব্বিরের দিকে তাকিয়ে দেখা গেল ওর এক রহস্যময় দৃষ্টি গাজীর দিকে। মনে হচ্ছে গাজী ঠিকই বলেছে, অথচ গাজী কিন্তু এর আগে এখানে কখনোই আসেনি। সে কীভাবে জানলো? ওই সময় সাব্বির কিছু বলল না কাউকেই। ওই রাতে ওনারা ঘুমিয়ে পড়েছেন আর কথা না বাড়িয়ে পরের দিন ঘুম থেকে উঠেই প্ল্যান করেছেন যে দুপুরে সাব্বিরের চাচার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। কারণ ওই বাড়ি থেকে আসলে তাদেরকে দাওয়াতও দেওয়া হয়েছে। প্রায় 25 মিনিট পায়ে হাঁটা পথ আর কি ওই চাচার বাড়িটা। এর আগে ওনারা আরেকটা প্ল্যান করেছিলেন যে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে ওনারা বারবিকিউ করবেন। সারাদিন গ্রাম্য পরিবেশ উপভোগ করে দুপুরের খাওয়া শেষ করে বিকালে এই নাইম ভাই আর সাব্বির গেলেন বাজারে। 5 কেজি ফার্মের মুরগি কিনে নিয়ে আসছেন। মাংস বারবিকিউ করার জন্য মাখিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে যে এই শিক কোথায় পাবেন, যে শিকের মধ্যে মাংসটা ঢুকাবেন? শিক তো নাই। দেখা গেল বাড়িতে একটা পুরনো ছাতা রয়েছে, নষ্ট ছাতা। এই ছাতার আবার শক্ত শক্ত শিক রয়েছে, অনেক আগের ছাতা তো। এই শিকগুলো ওনারা বের করলেন আর সবাইকে একটা একটা করে শিক দিয়ে বলা হলো, তোমরা শক্ত কোনো কিছুর সাথে ঘষে ঘষে এর মাথাটা একটু চোখা করে নাও, যাতে করে এর ভিতর দিয়ে মাংসটা ঢুকিয়ে দেওয়া যায়। দেখা গেল গাজী সবার আগে একটা শিক নিয়ে গোসলখানার উদ্দেশ্যে হাঁটা ধরল। এদিকে এই নাইম ভাই, সাব্বির আর ওনাদের সাথে সিডনি নামে একজন ছিল, এই 3 জন গেলেন এলাকার একটা হোটেলে সন্ধ্যার নাস্তা নিয়ে আসতে। আশ্চর্যের বিষয়, ওনাদের ফিরতে ফিরতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। ওনারা বাড়িতে এসে দেখেন গাজী তখনও ওই একটা শিকই ধারালো করতে ব্যস্ত। ততক্ষণে কিন্তু চারদিক সন্ধ্যার চাদরে ঢেকে গেছে। গাজীকে নাস্তা করার জন্য ঘরে ডাকা হলেও তার কোনো উত্তর আসে না। সে ওই শিক ধার করছে তো করছেই। ওর কাছাকাছি গিয়ে যখন ওর শরীরে টাচ করা হলো, মনে হলো ওর সেন্স ফেরত আসলো। ও বলছে, কি ব্যাপার, কি রে, কি হয়েছে? আমি এতক্ষণ ধরে এই শিক ধার করছি নাকি? একটা বিষয় খেয়াল করা গেল, ও যে প্রায় 1.5 ঘন্টার উপরে এই শিক ধার করার চেষ্টা করছে, এই শিকটা একটুও ধার হয়নি। শুরুতে যেমন ছিল এখনও তেমনই আছে। অথচ অন্যরা কিন্তু অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু শিকের 2 মাথা চোখা করে ফেলেছে। অথচ এ কিছুই করতে পারেনি। অথচ সে ঘন্টার পর ঘন্টা ধরে সেই এই শিকটা চোখা করতেই ব্যস্ত। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ওর আচরণে সবার একটু হালকা সন্দেহ হতে লাগে। ওরা নাস্তা শেষ করে গল্পগুজব করে মাংস কেটে এটাকে প্রসেস করে রাতের খাবারের উদ্দেশ্যে দুপুরে সেই চাচার বাড়ি, যেখানে ওনারা দুপুরের খাবার খেয়েছিলেন, যেখানে দাওয়াত ছিল, সেই বাড়ির দিকে রওনা দিলেন। নিয়েছিল রাতের খাবার শেষ করে এসে বারবিকিউ করবেন। কিন্তু এখানেই ঘটল আসল ঘটনা। সবাই হাঁটা দিল ওই বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এই নাইম ভাই আর সাব্বির বাড়ির দরজা তালা দিয়ে ওদের পেছনে হাঁটার সময় লক্ষ্য করছেন যে আসলে এই দুজনের পেছনে আবার অন্য কেউ হাঁটছে। অথচ ওনারা তো টোটাল 8 জন আসছিলেন, 6 জন তো সামনের দিকে, এই 2 জন পেছনের দিকে। মনে হচ্ছে এই 2 জনের পেছনেও কেউ হাঁটছে। ওনারা একটু হালকা ভয় পেয়ে যান, তবে বেশি একটা আমলে নিলেন না বিষয়টা। ওনারা হাঁটতে হাঁটতে চলে যান সেই চাচার বাড়িতে। ওই বাসায় পৌঁছে রাতার খাবার খেতে বসেছেন, তখন গাজীকে নিয়ে একটা অদ্ভুত চিন্তা ওনাদের মাথায় আসে। খাবার খাওয়ার সময় ওনাদের সাথের এক বন্ধু ইমন খেয়াল করে গাজী ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর গাজীর চোখগুলো মনে হচ্ছে অনেক বড় বড় হয়ে আছে। এই দৃশ্য দেখে ওনাদের মাঝে সবাই ওর দিকে তাকিয়ে আছে যে আসলে ঘটনাটা কি। মনে মনে একটা চাপা আতঙ্ক সবার মাথার মধ্যে কাজ করতে থাকে। ইমন ভয়ে ভয়ে গাজীকে জিজ্ঞেস করে, কি রে গাজী, তোর কি আরও মাংস লাগবে? গাজী মাথা নাড়িয়ে হাসূচক সম্মতি জানায়। ইমন ভয়ে ভয়ে নিজের প্লেট থেকে সব মাংস গাজীর প্লেটে উঠিয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ঘটে এইখানে যে
গাজী দেখতে দেখতে 5 প্লেট ভাত আর মাংস সব খেয়ে ফেলে। গাজীর কিন্তু একটা খাদ্যাভ্যাস ছিল, সেটা হচ্ছে ও মাংস খেতে পারতো না, ও সবসময় মাছ আর সবজি দিয়ে ভাত খায়, আর ভাতও খায় কম। অথচ সে 5 প্লেট ভাত আর সব মাংস খেয়ে ফেললো। এটা কিভাবে সম্ভব? এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওকে জোর করেও মাংস খাওয়ানো যায় না কখনো, অথচ সেই ছেলেটা গোগ্রাসে সব মাংস খেয়ে ফেলছে। তো এটা অবাক করার মতো তো অবশ্যই। আর এইটা যে একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, ওনাদের সাথে থাকা সিডনি নামে এক বন্ধু গিয়েছিল, তার কাছে মনে হলো যেটা তো প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে। খাওয়া দাওয়া শেষ করে না সবাই ডিসিশন নেন যে রাতে আর ওনারা বারবিকিউ করবেন না, রাতে ওনারা এই বাড়িতেই থাকবেন। কিন্তু হঠাৎ এক বন্ধু বলে উঠলো যে বারবিকিউ না হয় না করলাম, ওখানে যে এতগুলো মাংস রেখে দিয়েছি, এগুলো তো একটা প্রসেস করে রাখতে হবে, তা নাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। সেগুলো অন্তত একটা সিস্টেম করে রাখি যাতে করে পরদিন খাওয়া যায়। কি আর করা, মাংসগুলো সিস্টেম করার জন্য এই নাইম ভাই, সিডনি আর সাব্বির ওই বাড়ির দিকে রওনা দেন। ভয়ের কারণে হাতে একটা সিগারেট ধরিয়ে রওনা দিয়েছেন। প্যাকেটে আরও কিছু সিগারেট ছিল আর লাইটারটা ছিলই সাথে। কোনো সমস্যা ছাড়াই ওনারা ওই বাসায় পৌঁছে যান। ওখানে যাওয়ার পর কিছু কাজ শেষ করে আবার বন্ধুদের কাছে রওনা দিয়েছেন। কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক যখনই ওনারা ওই বাসা থেকে বের হচ্ছিলেন, তখন ওনাদের সামনে গাছের বিশাল বড় একটা ডাল ধপাস করে পড়ে যায় আর কি। অথচ বিন্দু মাত্র কোনো বাতাস হচ্ছিল না তখন। নাইম ভাই আর সিডনি খেয়াল করলেন যে ওনাদের মাথার উপর কারো পা ঝুলছে। ঘড়ির পেন্ডুলাম যেমন এপাশ ওপাশ দুলতে থাকে, মনে হচ্ছে একটা পা এপাশ ওপাশ দুলছে, একবার ডানে যায় একবার বায়ে যায়, পা থেকে ডানে, ডানে থেকে বায়ে, এইভাবে চলছে এই পায়ের ঝুলাঝুলি। তখন এই নাইম ভাই প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরান, কারণ ছোটবেলা থেকে উনি শুনে এসেছেন আগুনের সামনে নাকি খারাপ কোনো কিছু আসতে পারে না। এদিকে আরও দুটো সিগারেট ওনার বন্ধুদেরকে ধরিয়ে দিয়ে ওনারা রওনা দিয়েছেন। ওই দুই বন্ধু কিন্তু আসলে স্মোক করে না, কিন্তু সিচুয়েশনের কারণে তারাও হাতে সিগারেট ধরে নিয়েছে। ওনারা হাঁটা শুরু করেছেন। প্রতিমধ্যে একটা মসজিদ পেয়ে এই সিডনি সে দৌড় দিয়ে ওই মসজিদের ভিতরে প্রবেশ করে, বলতে থাকে, তোরা কি দেখছিস কারো পা ঝুলছিল আমাদের মাথার উপরে? আমি বাবু আর যেতে পারবো না রে, সকালবেলা ফজরে আজান দিলে এই মসজিদ থেকে আমাকে তোরা নিয়ে যাস, আমি খুব ভয় পাইছি, আমি আর আগাইতে পারবো না। ওরে আল্লাহ, এই পাটা কাররে মাথার উপর দুলতেছিল, এটা তো কোনো স্বাভাবিক জিনিস না। এখন তো আমরা যেতে গেলে রাস্তায় আবারও ধরবে এইটা, তখন কি করব? এর থেকে ভালো আল্লাহর ঘরে আসি, কোনো ঝামেলা নাই। এদিকে এই যে ঘটনাটা ঘটছে, সাব্বির সে কিন্তু বিষয়টা খেয়াল করেনি। যখন এটা শুনেছে সেও ভয় পেয়েছে। কি আর করা, অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে সিডনিকে সাথে করে নিয়ে আবার ওনারা হাঁটা শুরু করেছেন। মসজিদ থেকে ওনাদের যে গন্তব্য, পায়ে হেঁটে আরও প্রায় 15 মিনিটের রাস্তা। ওনারা যখন ওই বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন সবাই চিন্তা করলেন যে ভেতরে যারা আছে এদের সাথে আর এই বিষয়টা শেয়ার করবো না যে আমরা এই ভয়টা পেয়েছি। এরপর ওনারা বাসায় যান, ওনারা গল্পগুজব করছেন। এর মধ্যে যে গাজী সে কিন্তু গভীর ঘুমে বিভোর। ওই রাতে নাকি ফিফা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ চলছিল। ম্যাচ শেষ হতে হতে রাত প্রায় 1:10 বেজে যায়। তখন আরেক বন্ধু বলে ওঠে, এই বাসায়, এই ঘরে আমাদের সবার জন্য তো পর্যাপ্ত কাঁথা বালিশ নেই, সাব্বিরের ওই চাচার কাছ থেকে আরও কিছু কাঁথা বালিশ নিয়ে আসা যায় কি না, এরকমটা বলছেন আর কি। কি আর করা, এখন কাঁথা বালিশ তো লাগবে, কিভাবে ওনারা ঘুমাবেন? তখন ওনাদের সাথে থাকা দুই বন্ধু হৃদয় আর পিয়াল সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে কাঁথা বালিশ নিয়ে আসবে। তাদের সাথে এই নাইম ভাই যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ দিকে আর যাওয়া হয়নি। তাদের রওনা দেওয়ার পর নাইম ভাইয়ের সাথে ওই দুইজনের যোগাযোগ হয়েছিল, ফোনে প্রায় 6 বার কন্ট্যাক্ট হয়েছে এতটুকু সময়ের মধ্যেই। হঠাৎ করে নাকি তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো এক অজ্ঞাত কারণে ফোন আর রিসিভ করছে না ওরা। অথচ ওরা যেই বাড়িতে ছিল ওই বাড়িটা কিন্তু এই যে চাচাদের যেই বাড়িটা, গ্রামের বাড়ি তো একটা থেকে আরেকটা একটু গ্যাপ থাকে, বেশ গ্যাপই ছিল ওইখানে। ওই চাচার অন্য আরেকটা ঘরে তাদেরকে ওই রাত্রে থাকতে দেওয়া হয়েছিল আর কি।
তো ওরা যায়, একটু ফোন দেয় যে এখন কোন দিকে যাব, তখন সাব্বির আবার ইনস্ট্রাকশন দেয়। এরকম 6 বার যোগাযোগ হয়েছিল। হঠাৎ করে তারা যোগাযোগ আর করছে না। মিনিট 20 পর দরজায় কড়া নাড়ার আঘাতে ওনারা দরজা খুলে দিয়েছেন। ওরা ঘরে ঢুকেই মাটিতে বসে পড়ে, ইশারায় পানি চাইতে থাকে। পানি পান করে পিয়াল তখন হৃদয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তুইও কি আমার মতো লোকটার দিকে তাকিয়েছিলি? তখন হৃদয় মাথা নেড়ে হাঁ সূচক জবাব দেয়। আর তখনই ঘটে আর একটা ঘটনা। এই যে গাজী ঘুমিয়েছিল, সে ঘুম থেকে এমনভাবে জেগে ওঠে মনে হচ্ছে কেউ ওকে হাত ধরে টেনে তুলেছে। সে উঠেই চোখ পুরোপুরি খোলেও নাই, পিয়ালকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ রে পিয়াল, সালাম দিয়েছিলি? পিয়াল উত্তরে বলে, হ্যাঁ সালাম দিয়েছিলাম। তখন ওই ঘুমের ভিতরে গাজী বলে ওঠে, আজ শুক্রবার এবং সালাম দেওয়ার কারণে বেঁচে ফিরেছিস। এই বলে নাকি গাজী ঠাস করে বালিশের উপরে পড়ে যায়। মনে হচ্ছে কেউ ওকে টেনে ধরে বসিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। সে এতক্ষণ যে কী বলল সে আদতে নিজেও বুঝেছে কিনা এটাও সবার মধ্যে একটা সন্দেহের উদ্রেক করে। তখন এই যে সাব্বির সহ এই যে নাইম ভাই, সিডনি, এরা জানতে চায় ওই সময় যে আসলে হয়েছিলটা কি। তখন পিয়াল জবাব দেয় যে ওনারা যখন বের হয়েছে হঠাৎ করে নাকি একজন মুরব্বী রাস্তায় এসে পড়ে, যাকে এতক্ষণ দেখাই যায় নাই। চাঁদের আলো তো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওরা এই ব্যক্তিকে আগে কখনো দেখেও নাই। হৃদয় আর পিয়াল যখনই তার দিকে তাকে সালাম দেয়, ওরা দেখতে পায় যে এই লোকটার শরীর মনে হচ্ছে ফেটে ফেটে গিয়েছে, চামড়া জায়গায় জায়গায় ফেটে গিয়েছে, ভেতর দিয়ে চর্বি বের হয়ে আসছে, রক্ত বের হয়ে আসছে। এমন একটা অবয়ব। তার চোখ দুটো মনে হচ্ছে লাল টকটকে, আর চোখের চতুর্দিকে কালো দাগ হয়ে আছে। এরকম একটা অবয়ব যখন দেখেছে তখন তাকে দেখে সালামও দিয়েছে। এইরকম একটা দৃশ্য দেখার পর এই হৃদয় আর পিয়াল দুজনের হাত ধরে দ্রুত হাঁটতে থাকে আর তাদের কাছে চলে আসে। এই যে দরজায় কড়া নেড়ে ঘরে চলে আসে। এর মধ্যেই কিন্তু এত ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যেই কিন্তু হঠাৎ করে মোবাইলের যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাদেরকে ফোনেও আর পাওয়া যাচ্ছিল না, ফোনও রিসিভ করছে না। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। যখন এর মধ্যে ঘটে আরও আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই গল্প যখন নিজেদের মধ্যে আলোচনা করেছেন তখন এনাদের মধ্যে এক বন্ধু, যার নাম হচ্ছে ইমন, সে জানালার পাশে বসে স্মোক করছিল। সে জানালার পাশে বসে স্মোক করছে, সে কিন্তু দেখছে না জানালার ও পাশে কি আছে। তখন ঘরের ভিতরে থাকা কয়েকজন দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা। এই যে দুইজন, পিয়াল এবং হৃদয়, ওরা যে দুজন একটা অবয়ব দেখে ঘরে চলে আসলো, ঘরের ভেতরে থাকা লোকজন দেখতে পায় জানালার ওপাশে সেম অবয়বটা দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে মনে হচ্ছে জানালার ভেতরে থাকা এরা যারা বসে আছে তাদের দিকে তাকিয়ে আছে। ইমন এতক্ষণ খেয়াল করে নাই, এক পর্যায়ে হঠাৎ করে খেয়াল করে। যখনই খেয়াল করেছে তখন কিন্তু এই হৃদয় আর পিয়ালের কথা তার মনে পড়ে যায়। সেও দেখে যারে এই অবয়বটার কথাই তো এরা বলেছিল, এখানে কি করে। তখন ইমন দ্রুত জানালার কাছ থেকে সটকে পড়ে এসে অন্যদের কাছে চলে আসে। তখন সবাই দেখে ওই লোকটা হাঁটতে হাঁটতে অন্ধকারের ভেতরে গিয়ে মিলিয়ে গেল। আসলে ওই লোকটা কে ছিল এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। ওনাদের আরও কিছু পরিকল্পনা ছিল, আরও কয়েকদিন ওনারা কী করবেন। তবে এই ধরনের ঘটনা যেহেতু ঘটছিল, ওনারা পরের দিন সকালবেলায় ঢাকাতে ব্যাক করেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ব্যাক করার আগে প্রথম যে বাসায় উঠেছিলেন আর কি, সাব্বিরদের যে বাসাটা, সেই বাসাতে বেশ কিছু জিনিস ছিল। সেই জিনিসগুলো আনতে গিয়েছিলেন। আনতে যাওয়ার পর দেখেন এই যে মুরগিগুলো, অর্থাৎ মুরগির যে মাংসগুলো প্রসেস করে রেখে গিয়েছিলেন, ওনারা পানিতে ভিজে রেখে গিয়েছিলেন। সকালে গিয়ে দেখেন এগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে, পচে যায় নাই, মাংস দিয়ে কোনো দুর্গন্ধও বের হচ্ছে না, অথচ কালো কুচকুচে হয়ে গেছে। মনে হচ্ছে সবগুলো একদম কয়লার কালার ধারণ করেছে। ওনারা তো ঢাকায় ফেরত আসছেন। ঢাকায় এসে একটা অদ্ভুত রকমের তথ্য জানতে পারেন এই নাইম ভাই। একজন পরিচিত কবিরাজের সাথে যোগাযোগ করলে সেই কবিরাজ খালি একটা কথাই বলেছেন যে তোমাদের যে বন্ধু গাজী, ওকে নিয়ে আর কোথাও তোমরা যাবা না। যদি যাও তোমাদের প্রাণহানি হতে পারে। ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না, কী কারণে যাওয়া যাবে না, এই বিষয়ে কবিরাজ কিছু বলেননি। তবে এতটুকু বোঝা গিয়েছিল গাজীর সাথে এমন কিছু আছে যেটা গাজীর জন্য যেরকম ভয়ঙ্কর হতে পারে,
ঠিক তেমনি গাজীর সাথে যারা যাবে তাদের জন্য এটা ভয়ঙ্কর, আক্রমণাত্মক এবং ক্ষতিকর কিছু হতে পারে। হঠাৎ করে তাদের অনেক ক্ষতি করে ফেলতে পারে। এই জন্যই হয়তোবা বারবার কয়েকটি ঘটনা ওই বাড়িতে যাবার পর ঘটেছে। অথচ ওই বাড়িতে কোনো প্যারানরমাল সমস্যা ছিল না, আশেপাশের প্রতিবেশীরাও কিছু বলেন নাই, সবাই তো আত্মীয় স্বজন, তারা তো বলতে পারতেন যে এখানে থেকো না, এখানে থাকলে সমস্যা হবে। ওরা কিন্তু কিছু বলেন নাই, কেন ওরা জানেন এখানে কোনো সমস্যা নাই। তাহলে এই যে সমস্যাগুলো হলো, বোঝাই যাচ্ছে গাজীর সাথে এমন কোনো কিছু ছিল যেটা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করেছিল। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি।